বন্ধুরা, থর 1 মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ইনফিনিটি সাগার ফেজ 1 এর চতুর্থ মুভি। এই মুভিকে সমেত পুরো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে সমস্ত থরের রোলকে প্লে করেছিল অস্ট্রেলিয়ান অ্যাক্টর ক্রিস হেমসওয়ার্থ। এই মুভির আইএমডিবি রেটিং হলো 7.0। চলুন এবার থর 1 মুভির এক্সপ্লেনেশনকে শুরু করা যাক। আয়রন ম্যান 2 মুভির আমরা শেষে দেখতে পাই মেক্সিকোর একটি মরুভূমির মধ্যে থরের হাতুড়ি পড়ে গেছে। এই মুভির মাধ্যমে আমরা জানতে পারবো এমন কি হয়েছিল যার জন্য থরের এই হাতুড়িটি পৃথিবীর মধ্যে এসে পড়েছিল। এই মুভি শুরুতেই আমরা জেন ফস্টারকে দেখতে পাই, যে একজন বৈজ্ঞানিক ছিল, যে নিজের পুরো টিমের সাথে একসাথে ছিল। তখনই তারা আকাশের দিকে আলোকিত বিদ্যুৎকেও দেখতে পায়, এবং যখন তাদের গাড়ি একটি ঝড়ের উপর দিয়ে যাচ্ছিল তখনই তাদের গাড়ির সাথে একটি মানুষের ধাক্কা লেগে যায়। তারা বাইরে এসে দেখতে পায় ওই মানুষটি কোনো ধরনের কাপড় পরেছিল না। এরপর ওই মানুষটিকে তারা পোশাক দেয়, আসলে এই মানুষটিই ছিল থর। এরপরে এই কাহিনীটা 2100 শতাব্দী থেকে 10ম শতাব্দীতে পৌঁছে যায়, যেখানে আমাদেরকে অনেকগুলো ফ্রস্ট জায়ান্টকে দেখানো হয় যারা পৃথিবীকে একেবারে বন্দি করতে চেয়েছিল। এই ফ্রস্ট জায়ান্ট মনস্টারগুলো মাস্টার হাইমের দ্বারা এখানে এসেছিল। আসলে এই কাহিনীর মধ্যে 9টি ভিন্ন ভিন্ন গ্রহকে দেখানো হয়েছিল। যেমন ভাবে আমরা সবাই 9টি গ্রহকে জানি, তেমন ভাবে এই কাহিনীর মধ্যেও 9টি ভিন্ন ভিন্ন গ্রহ ছিল, যার মধ্যে একটি এস্টনহাইমও ছিল। এস্টনহাইম আসলে বাকি 8টি দুনিয়ার উপরে রাজ করতে চাইতো, যার ফলে সে শুরুতে পৃথিবীর উপর অ্যাটাক করতে চাইছিল। এখানে আর্থকে মিডগার্ড বলা হয়। তারা আর্থকে কবজা করার আগে ওখানে অ্যাসগার্ডের রাজা ওডিন এসে যায়। অ্যাসগার্ড বাকি সমস্ত 9টি প্ল্যানেটের মধ্যে সবথেকে শক্তিশালী প্ল্যানেট, যেখানের মানুষেরা 1000 বছর ধরেও বেঁচে থাকতে পারে, এবং পৃথিবীর মানুষেরা এদেরকে দেবতাও মনে করে। এরপরে এখানে অ্যাসগার্ডের রাজা, যার নাম হলো ওডিন, তার সাথে এবং ইউতানহাইমের রাজা, যার নাম ছিল লোপি, তার সাথে খুবই একটা বড় লড়াই চলে। কিন্তু এই লড়াইকে অ্যাসগার্ডের রাজা ওডিন জিতে যায়। এখানে লোপি অর্থাৎ ফ্রস্ট জায়ান্টের হার হয়ে যায়, এবং এই লড়াইকে হেরে যাওয়ার পর লোপিকে চুক্তি করতে হয় যে আজকের পর থেকে সে আর কোনোদিনও অন্য দুনিয়ার উপরে হামলা করতে যাবে না। এখানে ওডিন ফ্রস্ট জায়ান্টের সবথেকে শক্তিশালী হাতিয়ার, যাকে ক্যাস্টেটেক অফ এনসেন্ট উইন্টারও বলা হয়, সেটিকে ওডিন তাদের কাছ থেকে একেবারে ছিনিয়ে নেয়। এরপরে ওডিন নিজের দুনিয়া অ্যাসগার্ডের মধ্যে চলে আসে। ধীরে ধীরে সময় চলতে থাকে, এমন করেই কয়েক শতাব্দী চলে যায়, এবং এখন সময় এসে যায় 2100 শতাব্দী। এটাই সেই সময় যেই সময়ের মধ্যে আমরা এখন বসবাস করি। এখন অ্যাসগার্ডের রাজা ওডিনের 2টি ছেলে আছে। বড় ছেলের নাম হলো থর, যে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। তার কাছে একটি অস্ত্র রয়েছে যার নাম হলো মিওনির। এমনকি থরের একটি ছোট ভাইও রয়েছে যার নাম হলো লোকি। কিন্তু লোকি থরের মতো শক্তিশালী নয়, কিন্তু লোকি জাদুকলাতে অনেকটাই বেশি পরিমাণে পারদর্শী। আজকের দিনটা অ্যাসগার্ডের জন্য অনেকটাই বড় দিন, কারণ এখানে যে রাজা ওডিন রয়েছে সে তার বড় ছেলে থরকে অ্যাসগার্ডের রাজা বানাতে যাচ্ছিল। কিন্তু ওডিন থরকে অ্যাসগার্ডের রাজা বানানোর আগেই অ্যাসগার্ডের মধ্যে কয়েকটি ফ্রস্ট জায়ান্ট ঢুকে যায়। তারা এখান থেকে ক্যাস্কেটেক অফ এনসেন্ট উইন্টারকে চুরি করতে এসেছিল, যেটি আগে তাদেরই হাতিয়ার ছিল, যেটিকে ওডিন ছিনিয়ে নিয়ে এসে গিয়েছিল। কিন্তু তারা এই অস্ত্রটিকে চুরি করতে পারেনি, কারণ ওখানে একটি বড় রক্ষাকর্তাও ছিল যার নাম হলো ডেস্ট্রয়ার। ওই ডেস্ট্রয়ারটি একেবারে কয়েকটি ফ্রস্ট জায়ান্ট মনস্টারকে মেরে দেয়, কিন্তু ওর মধ্যেও কয়েকটি ফ্রস্ট জায়ান্ট মনস্টার ওখান থেকে পালাতে সফল হয়ে যায়। এখানে থরের পিতা ওডিন এবং থরের ভাই লোকি ওখানে এসে যায়। থর এই ফ্রস্ট বাইটের অ্যাটাকের জন্য অনেকটাই বেশি পরিমাণে রেগে গিয়েছিল। এই জন্য সে ফ্রস্ট জায়ান্টের গ্রহ এস্টনহাইমের মধ্যে পৌঁছে গিয়ে তাদেরকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু তার পিতা ওডিন এটাকে সমর্থন করে না। কিন্তু তার ভাই লোকি যখন থরকে উস্কোতে থাকে, তখন থর লোকি এবং তার কয়েকটি বন্ধুকে নিয়ে ফ্রস্ট জায়ান্টের গ্রহ এস্টনহাইমের মধ্যে পৌঁছে যায়, যেখানে তারা ফ্রস্ট জায়ান্ট মনস্টারের সাথে লড়াই করতে থাকে। কিন্তু ফ্রস্ট জায়ান্টের সংখ্যা এতটাই বেশি ছিল যে যার ফলে তারা ওই লড়াইয়ের মধ্যে টিকতে পারছিল না, যার ফলে তাদেরকে ফ্রস্ট জায়ান্টরা একেবারেই ঘিরে নেয়। এবং ফ্রস্ট জায়ান্টরা থর এবং তার বন্ধুদেরকে মারার আগে ওখানে থর এবং লোকির পিতা ওডিন এসে যায়, এবং ওডিন সবাইকে বাঁচিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। ওডিন থরের এই কাজকে দেখে অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়, কারণ থরের জন্য এস্টনহাইমের মানুষেরা যেই চুক্তিকে করেছিল, অর্থাৎ তারা কখনোই কাউকে হামলা করবে না, আজ ওই চুক্তিটা একেবারেই ভেঙে গিয়েছে। এর সাথে থর নিজের ভুলকেও একেবারে বুঝতে পারছিল না। এই জন্য ওডিন থরের সমস্ত শক্তিকে একেবারে ছিনিয়ে নেয়। এর সাথে থরের কাছে যে হাতুড়িটি ছিল সেটিকেও সে একেবারে ছিনিয়ে নেয়, এবং সে বলে দেয় যে এই হাতুড়ি অর্থাৎ মিওনিরকে সেই সমস্ত মানুষই উঠাতে পারবে যারা এই হাতুড়ির জন্য যোগ্য। এরপরে ওডিন থর এবং তার হ্যামার মিওনিরকে মিডগার্ড অর্থাৎ পৃথিবীর মধ্যে ফেলিয়ে দেয়। এরপরে থরের ওই হ্যামারটি নিউ মেক্সিকোর একটি মরুভূমিতে গিয়ে পড়ে যায়, যেখানে থর ওখান থেকে 50 মাইল দূর মেক্সিকোর মধ্যে পড়ে যায়। ওখানেই তার সাথে জেন ফস্টারের দেখা হয়। এখানে কাহিনীটি আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। থর পরের দিন চোখ খোলার পর বুঝতে পারে সে একটি হসপিটালের মধ্যে পৌঁছে গিয়েছে। তখন থরের কাছে কোনো ধরনের হ্যামারও ছিল না, এবং তার কাছে কোনো ধরনের শক্তিও ছিল না। থর ওখানে অনেক জবরদস্তি করে ওই হসপিটাল থেকে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই থরের ওই হ্যামারকে দেখে অনেক মানুষই অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছে।
আছে। অনেক মানুষই ওই হ্যামারকে উঠানোর চেষ্টা করছিল, কিন্তু ওর মধ্যে কোনো মানুষই ওই হ্যামারকে নাড়াতেও পারছিল না। এরপরে শিল্ডের অফিসার যখন জানতে পারে আকাশ থেকে এক অদ্ভুত ধরনের একটি হ্যামার এখানে এসে পড়েছে, তখন তারা এই জায়গাকে পুরোভাবেই বন্দি করে নেয়। এর সাথে জেন ফস্টার, যার গাড়ির সাথে থরে টক্কর লেগে গিয়েছিল, তারা এই পুরো জিনিসটাকে একেবারে রিসার্চ করছিল। সে ভাবতো অন্য দুনিয়ার কোনো না কোনো রাস্তা রয়েছে যাকে সে ওয়ার্মহোল ভাবতো, কিন্তু শিল্ডের অফিসাররা জেন ফস্টারের সমস্ত রিসার্চকেই একেবারে নিয়ে নেয়। এরপরে থর জানতে পেরে যায় তার হ্যামারটি ওই নিউ মেক্সিকোর মধ্যে রয়েছে বলে, এবং থর ওখান পর্যন্ত পৌঁছাতে চাইতো। ওখানে জেন ফস্টার নিজের গাড়ির সাহায্যে থরকে ওখানে নিয়ে যাচ্ছিল। থর কোনোভাবে ওই জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে তার অস্ত্র মিওনির পড়েছিল। থর পুরো চেষ্টা করছিল ওই হ্যামারকে উঠানোর জন্য, কিন্তু সে ওই হাতুড়ি অর্থাৎ মিওনিরকে উঠাতে পারেনি, কারণ তার পিতা বলে দিয়েছিল এই হাতুড়িকে সেই উঠাতে পারবে যারা এই হাতুড়ির জন্য যোগ্য। কিন্তু থর নিজের যোগ্যতাকে এখানে পুরোভাবে হারিয়ে ফেলেছে, কারণ থরের মধ্যে কোনো ধরনের দয়ালুতা নেই, যার ফলে সে ওই হাতুড়িকে উঠাতে আর পারেনি। থর বুঝতে পেরে যায় তার পিতা ওডিন তার সমস্ত শক্তিকে একেবারে ছিনিয়ে নিয়েছে বলে। সে আকাশের দিকে তাকিয়ে অনেকটাই বেশি পরিমাণে চেল্লাতে থাকে, এবং তখনই ওখানে শিল্ডের মেম্বাররা চলে আসে, যারা থরকে একেবারে গ্রেপ্তারও করে নেয়। অন্যদিকে অ্যাসগার্ডের মধ্যে লোকিকে দেখানো হয় যে ক্যাসকেডাক অফ এনসেন্ট উইন্টার, যেটি ফ্রস্ট জায়ান্টের সবথেকে শক্তিশালী হাতিয়ার, সে ওটিকে ওঠানোর চেষ্টা করছিল। যখনই সে ওটিতে হাত দেয় তার শরীর একেবারেই নীল হতে শুরু হয়ে যায়, যেমন মনে হচ্ছিল সেও একজন ফ্রস্ট জায়ান্ট। ওখানে লোকির পিতা অর্থাৎ অ্যাসগার্ডের রাজা ওডিন এসে যায়। সে বলতে থাকে আজ থেকে অনেক শতাব্দী আগে স্টোনহাইমের মধ্যে যখন তারা লড়াইকে জিতেছিল, তখন তারা তাদের মন্দিরে যায়, এবং ওই মন্দিরের মধ্যে তারা একটি সাধারণ বাচ্চাকে দেখতে পায় যে ওখানে রাজা লোপির ছেলে ছিল। সে ওখান থেকে ওই বাচ্চাকে উঠিয়ে নিয়ে চলে আসে, এবং সে নিজের ছেলের মতো তাকে পালন করতে থাকে। অর্থাৎ লোকি হলো লোপির ছেলে, যে নিজে একটি ফ্রস্ট জায়ান্ট ছিল। এটিকে শোনার পর লোকি অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে যায়, এবং সে বলে তোমার এটা করার কোনো উদ্দেশ্য রয়েছে, এবং সে বলে আমি সবসময় চাইতাম তুমি অ্যাসগার্ড এবং স্টোনহাইমের মধ্যে শান্তিপূর্ণতার চাবি হও। এটিকে শোনার পর লোকি আরো বেশি পরিমাণে দুঃখী হয়ে যায়। এরপর লোকি বলে এই জন্যই তুমি সবসময় থরকে নিজে পরবর্তী রাজা বানাতে চাও, কারণ আমি তোমার আসল ছেলে নয়। ওডিন তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে এরকম কিছুই নয় বলে, তুমি আমারই ছেলে। এটা আসলে সত্য হয়। ওডিন লোকিকে অনেকটাই বেশি পরিমাণে ভালোবাসতো, এবং সে লোকিকে নিজের ছেলেও ভাবতো। ওডিনের শরীর এখন আরো বেশি পরিমাণে অসুস্থ হতে শুরু হয়ে যায়। থরকে অ্যাসগার্ড থেকে বার করে দেওয়ার পর এবং লোকিকে সত্য বলার পর সে ইমোশনালি অনেকটাই বেশি পরিমাণে ভেঙে যায়। এই কারণে ওডিন স্লিপের মধ্যে পৌঁছে যায় যাতে সে নিজেকে রিকভার করতে পারে, এবং ওডিন স্লিপের মধ্যে চলে যাওয়ার পর অ্যাসগার্ডের রাজা লোকি হয়ে যায়। এরপরে সে থরের কাছে যায় পৃথিবীর মধ্যে, যে এখন শিল্ডের মধ্যে বন্দী ছিল। এরপর লোকি থরকে বলে আমাদের পিতা অর্থাৎ ওডিন আর বেঁচে নেই, তোমার চলে যাওয়ার জন্য। ওডিন অনেকটাই বেশি পরিমাণে ভেঙে পড়ে, যার ফলে থর নিজের প্রতি অনেকটাই বেশি পরিমাণে গিল্টি ফিল করতে থাকে, এবং সে লোকিকে বলে সে আবার ফিরে যেতে চায়। কিন্তু লোকি এখন মিথ্যা কথা বলে। সে বলে ফ্রস্ট জায়ান্টের গ্রহ অর্থাৎ স্টোনহাইমের মধ্যে এই কথাতে আবার নতুন চুক্তি হয়েছে যে তুমি আর কখনোই অ্যাসগার্ডের মধ্যে আসবে না, এবং মা তোমাকে আর চায় না। এরপরে লোকি ওটাকে বলে ওখান থেকে একেবারেই চলে যায়। এরপরে ওখানে আরেকটি মানুষ আছে যার নাম হলো এরিক। এরিক আসলে জেন ফস্টারের সাথে কাজ করে, যে আসলে জেন ফস্টারের প্রফেসরও। এরিক শিল্ডের মেম্বারকে থরের নকল পাসপোর্টকে দেখাতে থাকে, এবং সে বলে থর একজন বৈজ্ঞানিক। কিন্তু শিল্ডের মেম্বাররা জানতে পেরে যায় এই সমস্ত আইডি গুলো নকল বলে, কিন্তু এরপরেও তারা থরকে ছেড়ে দেয়। এরপরে তারা দুজনে জেন ফস্টারের কাছে পৌঁছে যায়। ধীরে ধীরে জেন ফস্টার এবং থরের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হতে থাকে, এবং তারা দুজনে দুজনকে ভালোবেসেও ফেলে। থর জেন ফস্টারকে নিজের সম্বন্ধে সবকিছুই সত্য বলে দেয়। সে আসলে অ্যাসগার্ডের রাজা হতে যাচ্ছিল, কিন্তু ওখানে ফ্রস্ট জায়ান্ট মনস্টাররা অ্যাটাক করে দেয়, যার ফলে সে আর রাজা হতে পারেনি। এই কারণে সে এখন পৃথিবীর মধ্যে রয়েছে। অন্যদিকে আমাদেরকে লোকিকে দেখানো হয়, যার কাছে এখন ক্যাসকেডাক অফ এনসেন্ট উইন্টার ছিল, যেটি একটি খুবই ভয়ঙ্কর একটি হাতিয়ার। সে ওই হাতিয়ারটিকে নিয়ে হেমডালের কাছে পৌঁছে যায়। এমনকি হেমডালের কাছে এমন একটি অস্ত্র রয়েছে যার দ্বারা যে কোনো দুনিয়ার মধ্যে যাওয়া আসা করা যেতে পারে, কিন্তু হেমডাল তার রাজার প্রতি অনেকটাই বিশ্বাসী হয়ে থাকে। এই জন্যই সে রাজার অনুমতি থেকে ছাড়া এই অস্ত্রকে সে কখনোই ব্যবহার করবে না। কিন্তু এখানে লোকির কাছে যে ক্যাসকেডাক অফ এনসেন্ট উইন্টার অস্ত্রটি ছিল, সেটির দ্বারা সে হেমডালকে একেবারে বরফে পরিবর্তন করে দেয়, এবং সে হেমডালের অস্ত্রকে ব্যবহার করে সে একবারে স্টোনহাইমের মধ্যে পৌঁছে যায়, যেখানে সে ফ্রস্ট জায়ান্টের রাজা লোপির সাথে দেখা করতে যায়, যে আসলে তার পিতাও ছিল। এবং লোকি লোপিকে বলে তুমি অ্যাসগার্ডের রাজা ওডিনকে মেরে দাও, এই জন্য সে সবসময়ের জন্য অ্যাসগার্ডের পুরো রাজাতে পরিণত হয়ে যাবে। এর পরিবর্তে আমি মিডগার্ড অর্থাৎ পৃথিবীকে তোমাকে দিয়ে দেবো, যেটিকে লোপি সবসময় চাইতো। এদের দুজনের মধ্যে একটা বড় চুক্তি হয়ে যায়, কিন্তু অ্যাসগার্ডের মধ্যে থরের যে বন্ধুগুলো ছিল তারা লোকির সমস্ত ধরনের প্ল্যানকে একেবারে
একেবারে বুঝে যায়। এই জন্যই তারা পৃথিবীর মধ্যে পৌঁছে যায় এবং থরকে তারা সবকিছুই বলে দেয় এবং সে থরকে বলে তোমার পিতা ওডিন এখনো বেঁচে রয়েছে, কিন্তু লোকি এখন ওডিনকে মারতে চায় যাতে সে সবসময়ের জন্য অ্যাসগার্ডের রাজাতে পরিণত হতে পারে। থর এটির কারণে অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়। অন্যদিকে লোকিও জানতে পেরে যায় যে থরের বন্ধুরা তার সমস্ত প্ল্যানকে বলে দিয়েছে বলে। এই জন্য এখানে যে ডেস্ট্রয়ার ছিল অর্থাৎ রক্ষা করার একটি শয়তান, ওই শয়তানকে লোকি পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয় থর এবং তার বন্ধুদেরকে মারার জন্য। ডেস্ট্রয়ার এখন পৃথিবীর মধ্যে পৌঁছে যায়। ডেস্ট্রয়ার এখন থর এবং তার সমস্ত বন্ধুর উপরেও অ্যাটাক করে দেয়। ডেস্ট্রয়ার এতটাই শক্তিশালী ছিল যে যার ফলে থরের কোনো বন্ধুই ডেস্ট্রয়ারের সামনে টিকতে পারছিল না। থর নিজের বন্ধুদের জীবনকে বাঁচানোর জন্য নিজেই ডেস্ট্রয়ার আর্মারের কাছে পৌঁছে যায় এবং সে বলে তুমি তো এখানে আমাকে মারতে এসেছো, এই জন্যই তুমি আমার বন্ধুদেরকে একেবারেই ছেড়ে দাও। ডেস্ট্রয়ার আর্মার থরের উপরে অনেকটাই বড় একটি অ্যাটাক করে যার ফলে অনেকটাই দূরে গিয়ে পড়ে যায় এবং থর খুবই খারাপ ভাবে আহত হয়ে যায়। কিন্তু এরপরে থরের শক্তি শরীরের মধ্যে আসতে শুরু হয়ে যায়, কারণ থর নিজের বন্ধুদের জীবনকে বাঁচানোর জন্য নিজের জীবনকে দিতেও রাজি হয়ে গিয়েছিল এবং এটি খুবই একটি বড় যোগ্যতা ছিল। এই জন্যই থরের পাওয়ার আবার চলে আসে। এর সাথে তার হাতুড়ি যেটি নিউ মেক্সিকো সিটির মধ্যে ছিল সেটিও তার কাছে চলে আসে। এরপরে থর ডিস্ট্রয়ারের সাথে লড়াই করতে থাকে এবং তারপরে থর ডিস্ট্রয়ারকে একেবারে হারিয়েও দেয়। অন্যদিকে আমরা অ্যাসগার্ডের মধ্যে দেখি লোকি লোপিকে নিয়ে এসে গিয়েছে, যে আসলে ইয়োতুনহাইমের রাজা ছিল, যাতে সে অ্যাসগার্ডের রাজা ওডিনকে মারতে পারে। এবং যখন লোপি ওডিনকে মারতে যাচ্ছিল তখন ওডিনের চোখ আবার খুলে যায়, কিন্তু লোপি ওডিনকে মারার আগে লোপিকে একেবারেই মেরে দেয়। এবং এটা লোকি এই জন্যই করেছিল যাতে ওডিন লোকিকে নিজের যোগ্য ছেলে মনে করতে পারে এবং যাতে তাকে অ্যাসগার্ডের রাজাও বানিয়ে দেয়। অন্যদিকে পৃথিবীর মধ্যে থরকে দেখানো হয় যে অ্যাসগার্ডের মধ্যে আসতে চেয়েছিল, কিন্তু হেমডাল পুরোভাবেই বরফে জমেছিল, এই জন্যই সে রাস্তাকে খুলতে পারছিল না। কিন্তু থর আওয়াজ দেওয়ার পর ওই বরফের বন্দি থেকে সে নিজেকে মুক্ত করে নিতে পারে। এইভাবেই থর অ্যাসগার্ডের মধ্যে চলে আসে। থর সেই কক্ষের মধ্যে পৌঁছে যায় যেখানে লোকি ছিল। এরপরে থরের সাথে লোকির একটি লড়াইও শুরু হয়ে যায়, কিন্তু এখানে লোকির প্ল্যান ছিল যে সে পুরো এস্টোনহাইমের সমস্ত ফ্রস্ট জাইন্টকে মেরে দিবে, যাতে ওডিন লোকিকে নিজের যোগ্য ছেলে মনে করতে পারে। লোকি বাইফ্রস্টের দ্বারা ইয়োতুনহাইমের মধ্যে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু থর এটাকে করতে অনেকটাই বেশি পরিমাণে বাধা দিচ্ছিল, কারণ থর এখন পুরোভাবে বদলে গিয়েছে এবং সে এটাও জানে যে এটা করা কখনোই ঠিক হবে না। কিন্তু লোকি থরের কোনো ধরনের কথাকে শুনে না, যার ফলে থর নিজের মিউনিটকে ব্যবহার করে ওই ব্রিজের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, যার ফলে ওই ব্রিজটি পুরোভাবে ধ্বংস হয়ে যায় এবং ব্রিজটি ভেঙে যাওয়ার পর থর এবং লোকি ওই ব্রিজের মধ্যে ঝুলে পড়ে এবং নিচে এতটাই অন্ধকার ছিল যেটার কোনো ধরনের শেষ ছিল না। তারা দুজনেই নিচে পড়ছিল, তখনই ওখানে ওডিন চলে আসে, যে নিজের ঘুম থেকে একেবারে উঠে পড়েছিল। এরপরে ওডিন থরকে ধরে নেয় এবং থরকে ধরেই লোকি ওই ব্রিজের মধ্যে ঝুলেছিল। লোকি তার পিতাকে বলে আমি এটি করতে পারতাম বাবা, আপনার জন্য এবং সবার জন্য, কিন্তু তার পিতা বলে না। লোকি বুঝতে পেরে যায় তার পিতা তার সমস্ত বুদ্ধি বুঝে গিয়েছে বলে। এই জন্য লোকি থরের হাতকে ছেড়ে নিচের দিকে পড়ে যায়, যার ফলে লোকি একটি অন্ধকার দুনিয়ার মধ্যে চলে যায়। এখন অ্যাসগার্ড আবার আগের অবস্থাতেই চলে এসেছে এবং অ্যাসগার্ডের রাজা ওডিন থরকে নিজে রাজা বানাতে চাইতো, কিন্তু থর মানা করে দেয় এবং সে বলে এখনো রাজা হওয়ার অনেকটাই সময় বাকি রয়েছে। এর সাথে সাথে থরের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভির শেষের পর আমরা একটি পোস্ট ক্রেডিট সিনকেও দেখতে পাই। এখানে ডক্টর এরি যে থরের ভুল আইডিকে বানিয়ে শিল্ডের কাছ থেকে তাকে ছাড়িয়েছিল, তার সামনে শিল্ডের লিডার নিক ফিউরি এসে যায়। এখানে নিক ফিউরি এসে তাকে এক প্রকারের কিউব দেখায়, যেটার সম্বন্ধে তারা কিছুই জানতো না এবং তারা বলে এটা হয়তো খুবই পাওয়ারফুল একটি জিনিস হতে পারে এবং আমরা চাই তুমি এটার উপরে রিসার্চ করো। এখানে আমরা লোকির ছায়াকেও দেখতে পাই, যে পুরোভাবে অদৃশ্য ছিল, অর্থাৎ শিল্ডের ডাইরেক্টর নিক ফিউরি তাকে দেখতে পাচ্ছিল না এবং লোকি ডক্টর এরিককে মানিয়ে নিয়ে এই কাজের জন্য তাকে একেবারে মানিয়ে নেয়। এখান থেকে বোঝা যায় যে এই কিউবটি অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী বলে এবং লোকির ওই কিউবের অনেকটা বেশি পরিমাণে দরকার। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। থরের এই ফার্স্ট মুভিটি রিলিজ হয়েছিল 2011-তে। বন্ধুরা, এই থর মুভির এক্সপ্লেনেশনটা আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।